নমস্কার। কেসিসি বৈঠকখানা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় দিনের প্রথম সেশন। আজকের প্রথম সেশনটি আলোচনা, শীর্ষনাম পরাজিত ভাষা ও ভূমি বাংলা। বক্তারা বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক, লেখক পবিত্র সরকার, আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় প্রধান সাংবাদিক সেমন্তী ঘোষ, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সম্পাদক এবং লেখক শোভন তরফদার। আমি শোভনবাবুকে অনুরোধ করব অনুষ্ঠানটি শুরু করতে। না, আমি এখানে বসে দাঁড়িয়ে। ধন্যবাদ প্রিয়। নমস্কার এবং শুভ অপরাহ্ন। কেসিসি বৈঠকখানা চ্যাপ্টার 2 আজকে দ্বিতীয় দিন এবং প্রথম অধিবেশন। আপনারা শুনলেন আজকের বিষয় পরাজিত ভাষা, পরাজিত ভূমি। তো সূত্রধার যিনি হন তার খুব একটা কিছু বলার থাকে না, তিনি তার পক্ষে অমায়িক থাকাটাই উচিত। আমিও তাই হব অচিরেই। তার আগে দু একটা কথা, সেটা হচ্ছে যে এই এপ্রিল মাসের প্রায় মাঝামাঝি সময় এসে গেল, এবং এসে গেল অর্থাৎ আমরা এগোচ্ছি পয়লা বৈশাখের দিকে। এবং এটা হলো সেই সময় যখন আমরা আমাদের চিত্তে বাঙালিয়ানা কিঞ্চিৎ জাগ্রত হয়ে ওঠে এবং আমরা তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমরা সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। এটাও ভুলি না যে হয়তো এই বাংলা মায়ের মধ্যে, এই ভাষার মধ্যে, এই ভূমির মধ্যে হয়তো কোথাও একটা হেরে যাওয়ার, কোনো একটা পরাজয়ের রেশ কি কোথাও রয়ে গেল বা গেল না। আমরা আজকে সেই প্রশ্নটি উত্তরটা সন্ধান করব। তো যারা বক্তা আছেন এরা স্বনামধন্য কাজী, এবং এদের পরিচয় ইতিমধ্যে প্রিয়ক দিয়ে দিয়েছে। দুটো ছোট্ট, যেমন আজকে যিনি প্রথম বক্তা অধ্যাপক পবিত্র সরকার, তিনি কিন্তু চমৎকার লিমেরিকও লেখেন। তিনি তার অন্য বিষয়গুলো এতগুলো যে সেটা আমাকে মানে উইকি দেখতে হবে, তার পরিচয় এত সুবিস্তৃত, কিন্তু তিনি চমৎকার উইকি লেখেন, তিনি চমৎকার লিমেরিক লেখেন। এনিওয়ে, তো আমি এইটুকু বলে আরম্ভ করতে চাইছি যে এই আলোচনার যে শিরোনাম তার মধ্যেই আছে বক্তাদের ক্রমবিন্যাস, অর্থাৎ প্রথমে পরাজিত ভাষা বলবেন অধ্যাপক পবিত্র সরকার, এবং তারপর পরাজিত ভূমি বলবেন সেমন্তী ঘোষ। এবং এইটুকু আরম্ভে এইটুকু বলা যে এই যে দুটো নাউন এটার মধ্যে রয়েছে, পরাজিত ভাষা এ একটা বিশেষ্য পদ এবং পরাজিত ভূমি, এই দুটোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে? হয়তো ভাষাও এক ধরনের ভূমি, এবং সত্যি যে ভাষা এক ধরনের ভূমি, একটা স্পেস, সে কথা বাঙালির মতো এত নিবিড় করে কেই বা জানে। আবার হয়তো যে ভূমি, তার সঙ্গে তার নির্মাণে, তার হয়ে ওঠায় জড়িয়ে থাকে ভাষা, আবার এটাও বাঙালির মতো এমন নিবিড় করে কেই বা জানে। আমি আপাতত এই বলেই অবাক হচ্ছি। এবারে বলবেন অধ্যাপক পবিত্র সরকার। শুভ অপরাহ্ন সবাইকে, প্রীতি এবং শুভেচ্ছা। আমার সঙ্গে যিনি আছেন আমার পরম স্নেহাস্পদা সেমন্তীকে আমার স্নেহ, আমাদের যিনি সঞ্চালক তাকেও আমার স্নেহ। আমি কথা শুরু করছি। পরাজিত ভাষা এবং ভূমি। শুভ ভাষা এবং ভূমির মধ্যে একটা যোগসূত্র বিষয় ইঙ্গিত করলো, আছে তো। ভাষা বেশিরভাগ ক্ষেত্রে ভূমিবদ্ধ, এবং এই ভূমি ছাড়িয়ে গেলে ভাষা একটু দুর্বল হয়ে যায়, ভাষা হেরে যাওয়ার দিকে এগোয়। কিন্তু ভূমিতে থেকেও যে ভাষা হেরে যেতে পারে সেটা নিয়েও আমরা আজকে কথা বলব। আমি ভূমি ছেড়ে গিয়ে ভাষা কীরকম দুর্বল হয়ে যায় তার একটা গল্প বলি। ধরো
মার্কিন দেশ, সেখানে বাংলা ভাষার ভূমি নয়। ফলে বাঙালি পরিবার যদি মার্কিন দেশে যায় এবং বিচ্ছিন্ন থাকে, চারপাশে সব ইংরেজি বলছে, তখন ভাষাটা হারাতে থাকবে। এরকম আমার একটা অভিজ্ঞতা আছে। আমরা তখন মার্কিন দেশে ছিলাম, আমার মেয়ে হয়েছে, বড় মেয়ের তখন বয়স 1.5 বছর। তখন মিনিয়াপলিস বলে একটা জায়গাতে আমরা আছি, আমাদের সঙ্গে ছুটিতে, লম্বা ছুটিতে গল্প করতে এলেন বাংলাদেশের একটি পরিবার, আমাদের এক বন্ধু লেখক জ্যোতিপ্রকাশ দত্তকে নিয়ে। এই পরিবারের সঙ্গে একটি 7 বছরের ছেলে, তার নাম রহমান, কিন্তু তার বাবা মা তাকে রেমান্ড বলে ডাকে। কারণ আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিতে দিতে ঘুমোতে যাই, ফলে আমাদের জাগতে দেরি হয়। আর রেমান্ড আর আমার 1.5 বছরের মেয়ের খেলনার ঘরে, খেলনার জায়গাতে ওরা গিয়ে খেলা শুরু করে দেয় সকালবেলা। তো একদিন এরকম আমি ঘুমিয়ে আছি, তখন রেমান্ড এসে আমাকে আস্তে আস্তে ঠেলা দিচ্ছে, ঠেলা দিয়ে বলছে, আঙ্কেল আঙ্কেল শি ডিড সাম হাগা। কি ব্যাপার, আমি তো প্রথমে বুঝতে পারিনি। হোয়াট ডিড ইউ সে রেমান্ড? এবং বলল শি ডিড সাম হাগা। তখন আমি বুঝতে পারলাম যে তার ভাষাটা হেরে যাচ্ছে। এটাকে ভাষাবিজ্ঞানে বলে লস। লসের দিকে এগোচ্ছে, মেইনটেনেন্সে নেই। কারণ হয় সে ইচ্ছে করে ভুলছে, তার বাবা মা ভোলাচ্ছে, শিকাগোতে থাকে তারা, সেখানে অত বাংলা ভাষা ভুলে যাওয়ার অবস্থা প্রচুর বাঙালি আছে। কিন্তু বাবা স্কুলে গেছে, রেডিও শোনে, ভুলছে। ফলে সে ওই একটি শব্দ বাংলার সে রেখেছে, বাকি শব্দগুলো তার নেই। এরকম হেরে যাওয়ার অবস্থা হয়। কিন্তু আমাদের এই বাংলা ভূমি, যেখানে ভাষাটা সঙ্গে আমরা জন্মেছি, ভাষাটা আমাদের হয়তো 1000 বছর আগে জন্মেছে, এখন ক্লাসিক্যাল ভাষা টাষা হয়ে আরও নাকি অনেক তার বয়স বেড়ে গেছে, চুল পাকা হয়ে গেছে, আমি জানি না। তো সেইখানেও ভাষাটা হেরে আছে। কার কাছে হেরে আছে? অন্য ভাষার কাছে হেরে আছে। যে ভাষাটা আমি বললাম যে ইংরেজি ভাষার কাছে পৃথিবীর সব ভাষা হেরে আছে। ইংরেজি ভাষাটার গায়ের জোর এত বেশি, রাজনৈতিক অর্থনৈতিক জোর এত বেশি যে তার কাছে পৃথিবীর কোনো ভাষাই, অবশ্যই কিছু কিছু ভাষা তারা প্রতিরোধ করে, যেমন জাপানিরা প্রতিরোধ করে, চীনারা করে, রুশ, ইটালিয়ান, ইউরোপের ভাষাগুলো করে। আমরা সব লেখাপড়া আমাদের ভাষায় শেখাবো, ইংরেজি শেখাবো না, কিন্তু আমাদের তো প্রাক্তন উপনিবেশ, আমাদের সেরকম নয়। ফলে আমরা হেরে আছি। এমনকি আমাদের সংবিধান, যেটা সংবিধানে আমাদের একটা ভাষার জাত তৈরি করে দিয়েছে, উঁচু জাত, মাঝারি জাত, নিচু জাত। ইংরেজি আর হিন্দি হলো উঁচু জাত, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ফলে হিন্দি দেবনাগরী অক্ষরে, আর আমরা বাংলা, তামিল, মারাঠি, অসমিয়া, এগুলো হচ্ছে মাঝারি মধ্যবর্তী জাত, কায়েত বলতে পারো। কেমন আরও তথাকথিত ছোট জাত আছে, আদিবাসীদের ভাষা, আরও ছোট ছোট ভাষা আছে। তো জাত ভেদ করে দিয়েছে। তবে সংবিধান বলেছে যে ইংরেজি আর হিন্দি সারা ভারত জুড়ে চলবে। এখন অবশ্যই হিন্দি, কেন্দ্রীয় সরকার বলছে যে ইংরেজিকে হটাও, হিন্দিটাকে চালাও। কেন হিন্দিটা একদম উঁচু জাত, উঁচুতম জাত হওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের কোনো কোনো জায়গা ছেড়ে দিয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে বাংলাটা চলুক, তারপরে ঝগড়াঝাঁটি করে কোথাও হয়তো একটু ঝাড়খণ্ডে একটু বাংলা আমরা এ করলাম, আসামের শিলচর কাছাড়ে একটু বাংলা আমরা এ করলাম, জায়গা দখল করলাম। আর দু এক জায়গায়, বাংলাদেশ বলে একটা জায়গায় হেরে গিয়েও
তারা ওই যে একটা কথা মুজিব বলেছিলেন, আমাদের দাবায়া রাখতে পারবে না, তো বাংলাকে দাবায়া রাখতে না পারার একটা উদাহরণ তৈরি হয়েছিল। এখন আবার সেখানকার বাঙালিরা তাকে দাবায়ে দেবার যথেষ্ট চেষ্টা করছে। কেমন এই রকমভাবে হেরে আছি আমরা। আমরা এবার আমরা কতটা দায়ী আমরা নিজেরা, সেটাও তো ঝামেলা। যে তোমরা তো জানো যে এখন পশ্চিম বাংলায় যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের আমরা কেউ বাংলা স্কুলে পড়াচ্ছি না, খুব কম। গ্রামের দিকে সরকারি স্কুলগুলোর অবস্থা খুব খারাপ। সরকারি স্কুল, বাংলা মাধ্যম স্কুল, সেখানে আমরা কেউ পড়াচ্ছি না। ইংরেজি মাধ্যম স্কুল গ্রামে গঞ্জে গজিয়ে উঠেছে। সেখানে শুনেছি, ও তো সংবাদপত্রের সম্পাদিকাও বলতে পারবে কথাটা সত্যি কি মিথ্যে, যে ইংরেজি স্কুলগুলোকে নাকি বলা হয় এই খবরদার নিজের ভাষা বলবে না, স্কুলের চত্বরের মধ্যে বললে ফাইন হবে। এবং অনেক সময় আমি জানি না আমি মা বাবাদের ওপর অবিচার করছি কিনা, শুনি যে মা বাবারাও বলেন যে বাংলা পরীক্ষা আগের দিন রাত্রে পড়লেই হয়ে যাবে, পড়তে হয় অত এদিকে ইংরেজিটা ভালো করে পড়। বাংলা বাড়িতে যদি বাচ্চা বলে মা রান্নাঘরে বেড়াল ঢুকেছে, মা হয়তো রাগ করে, বলে ক্যাট বললে না কেন, বেড়াল বললে কেন। কেমন রাস্তায় গরু দেখলো, মা একটা গরু দেখলাম, বলে কাউ বললে না কেন, গরু বললে কেন, এরকম শুনি। আমি জানি না এগুলো ঠিক কিনা। তো আমরাও হেরে যাওয়াটা মেনে নিচ্ছি, আমরাও হেরে যাওয়াটা মেনে নিচ্ছি বলে তার ফলে আমাদের ভাষাটা হেরে আছে। আর আমরা যখন মধ্যবিত্ত বাঙালিরা, তারা যখন বাংলা বলি তখন কত ইংরেজি কথা বলি। কেন বলি? হয়তো আমরা অগোচরেই বলি, নিজেদের অগোচরেই বলি যে অ্যাকচুয়ালি ওকে আমি এই কথা বলতে চাইনি, বাট ও আমাকে এই কথা বললো, সো আমি এরকম অজস্র এরকম কথা আমাদের ছেলেমেয়েরাও অভ্যস্ত হয়ে গেছে বড়দের দেখে দেখে। ফলে আমরাও হেরে যাওয়া। কারণ আমি এটা জানি না সবাই মানবে কিনা, যে ইংরেজি শিখলে আমাদের ভদ্রলোক বলে মানে লোকে। যে ইংরেজি জানে না তাকে আমরা ভদ্রলোক বলি না। এবার দেখো সারা পৃথিবীতে কোনো দেশে এরকম ভদ্রলোক, আর ওই শব্দটা আমি বলবো না, বিপরীত যে শব্দটা অভিধানে আছে কিন্তু বলবো না, ভদ্রলোক আর না ভদ্রলোকে এই ভেদটা নেই। আমি একটা বড়লোক দেশে ছিলাম কিছুদিন, ও ছিল। সেই বড়লোক দেশে সেমন্তীও বলবে যে ব্যাংকের যিনি মালিক তিনি লিফটে উঠবেন, লিফট যে চালায় লিফটম্যান, তার কাঁধে হাত দিয়ে নাম ধরে বন্ধুর মতো কথা বলবেন। লিফটম্যানও ব্যাংকের মালিককে নাম ধরে কথা বলবেন বন্ধুর মতো। অর্থাৎ আমাদের যে ভদ্রলোক না ভদ্রলোকের যে সামাজিক বিচ্ছেদটা, সেটা ও দেশে নেই। হ্যাঁ, বড়লোক গরিব আছে, বড়লোক গরিবের তফাৎ আছে, সবই আছে, কিন্তু এই শিক্ষিত অশিক্ষিত, অশিক্ষিত কথাটা ভুল। কারণ যে লোকটা স্কুলে যায়নি, যে মহিলা বা যে মানুষ, তারও শিক্ষা আছে। আমার মা চমৎকার রান্না করতেন, রান্নাটা কি এটা বিদ্যা নয়? কেমন তিনি রামায়ণ মহাভারত জানতেন, যাত্রা দেখে হোক, গান শুনে হোক, রামায়ণ মহাভারত থেকে শিখেছিলেন কোনটা ভালো কোনটা মন্দ, সংসারে কি করা উচিত কি করা উচিত নয়। এগুলো কি শিক্ষা নয়? চাষি যে চাষের কাজ করে, আমি কি সেটা পারবো? আমি পারবো না, সেটা তার একটা শিক্ষা। ফলে কিন্তু আমরা তাদের অশিক্ষিত বলি, ভুল করে বলি। এটাও আমাদের ওই একটা, যে নিজের ভাষা যে হেরে যাই আমরা, হেরে যাওয়ার একটা লক্ষণ।
তো স্যার আপনার এইরকম ভাবে স্যার আপনার ছোট্ট অনুমতি নিয়ে একটু আপনাকে সেটা যদি আপনি একটু বলেন একটু এই বিষয়ে, যে বলেন না ক্যাট ক্যাট কেন বলছে, বিড়াল কেন বলছে না, তো মাইকেলের একেই কি বলে সভ্যতার মধ্যে ছিল। নব বলছে মিথ্যাবাদী বললে রাখতো কোন শালা, আমাকে লায়ার বললো কেন, হ্যাঁ লায়ার বললে রেগেছি আমি, হ্যাঁ এটা যদি হচ্ছে মিথ্যাবাদী বলতো তাহলে আমি রাখতাম না, হ্যাঁ আমাকে লায়ার কেন বললো। এইটা এইটা হচ্ছে মাইকেলের একেই কি বলে সভ্যতা 1859 সালে বেরিয়েছিল প্রহসন। তার প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে আছে। কি তাতে তোমরা অনেকেই পড়েছ, আমি তবু গল্পটা একটু বলি। শোভন যখন বলল যে বড়লোক এর বখাটে ছেলেরা, তারা একটা ওই এখন আমরা বলি না যে খারাপ বাড়িতে গিয়ে তারা মদ টদ খেয়ে ফুর্তি করবে, তাদের এক বন্ধু গোষ্ঠীকেও তারা নেমন্তন্ন করেছে। একটা দল নব বলে দল, নবর দল, তারা যেতে দেরি করছে তার কারণ তারা অন্য জায়গায় মদটদ কিনে মদটদ খেয়ে আসছে। ওদিকে কালী শিবু আরেকটা দল, তারা অস্থির হয়ে গেছে, তারা ছটফট করছে, এটা দেরি করছে কেন, এত এত দেরি করছে কেন। যাই হোক, নবরা যখন এসে পৌঁছলো, নব এসে হই হই করে বলল আমাকে একটু এক্সকিউজ করতে হবে, আমাদের একটু লেট হয়ে গেল। তখন শিবু বলল দ্যাটস এ লাই। নব তখন ভয়ঙ্কর রেগে গিয়ে বলল কি, তুমি আমাকে লায়ার বলো, আমি এক্ষুনি তোমাকে শ্যুট করব। বন্দুক টন্দুক কিছু নেই, কিন্তু বলে দিল শ্যুট করব। এই বলে দুই বন্ধুতে লেগে যায় আর কি। তখন বন্ধুরাই টানাটানি করে তাদের ছাড়াচ্ছে, আর একজন বলছে, কালী বোধ হয়, যে ছি ছি, এটা ট্রাইফলিং কথা, তার জন্যে বন্ধুতে বন্ধুতে এই 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 ঝগড়া। তখন নব বলল ট্রাইফলিং, তুচ্ছ কথা, ও আমাকে লায়ার বলল, সেটা ট্রাইফলিং। ও আমাকে বাংলা করে মিথ্যেবাদী বললে না কেন, তাতে কোন শালা রাখতো। বাংলা করে তো বুঝতেই পারছো যে বাংলা ভাষাটা তখন থেকেই হেরে আছে। তো এই হেরে যাওয়া নিয়েই এই ভাষা কখনো কখনো তেড়ে ফুঁড়ে উঠবার চেষ্টা করে। কোথায় চেষ্টা করে? চেষ্টা করে এই যে রাস্তায় রাস্তায় বাংলা বলতে হবে, বাংলা চলতে হবে, ঠিক করে বাংলা বলতে হবে, তাদের জন্যে নয়, সাহিত্যে কখনো তেড়ে ফুঁড়ে উঠবার চেষ্টা করে। একটা নোবেল প্রাইজ পেয়ে যায়, যদিও ইংরেজি অনুবাদের জন্যে, যেটা নোবেল প্রাইজ পেয়ে যায়। আর বাংলাদেশ বলে একটা রাষ্ট্র তৈরি হয়, এই চেষ্টা করে মাঝে মধ্যে, আবার হয়তো হেরে যায়। এই হেরে যাওয়াটার জন্যে তো তারা দায়ী, ইংরেজি দায়ী মোটেই না। ইংরেজি দায়ী নয়, ইংরেজি তার ভাষা, কোনো ভাষা দায়ী হয় না, লোকগুলো দায়ী। হেরে যায় মানুষেরা, ভাষা হারে না, মানুষেরা হারে। এবং সেই মানুষেরা এই অবস্থার মধ্যে যদি কেউ লড়াই করতে চায় যে হারবো না, আমি রব নিষ্ফলের হতাশের দলে, এটা যদি না চায়, তাহলে তাকে চেষ্টা করতে হবে, লড়াইটা করতে হবে। এইটুকু আমি এখন বলছি। অনেক ধন্যবাদ অধ্যাপক সরকার, উনি আমাদের সবার শিক্ষক, তাই আমরা ওর থেকে অনেক কিছু জানলাম, শিখলামও। খালি একটা একটা কথা আপনাকে জিজ্ঞেস করার, যে আমিরাব নিষ্ফলের হতাশের দলে যেমন বললেন, তার আগে বলেছিলেন যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মরে করো না আহ্বান। তাহলে আমরাও হয়তো তেমনই কোনো একটা আহ্বান রাখবো, যে যদি জানি হেরে যাব, কিন্তু এখান থেকে যাবো না, থেকে যাব। আর এবারে পরবর্তী বক্তা সেমন্তী ঘোষ, তার বলার আগেও আমার ওই একটা 2 মিনিটের কথা, সেটা হচ্ছে যে এটাও অধ্যাপক সরকারের একটা কথা সূত্র ধরে বলছি আমি। উনি বললেন লস, ভাষা, যে ভূমি হারিয়ে গেলে হারিয়ে যায়, ভাষাও হয়, তার গায়ের ছাপ পড়ে। আপনারা খেয়াল করে দেখবেন 1974 সালে যখন সত্যজিৎ রায় সোনার কেল্লা করেন, তখন মন্দার বোসের মুখে, যদিও সে একটা ফেক ভূপর্যটক ছিল, আসল ছিল না,
কিন্তু একটা কথা বলেছিল, যদি কেউ কোনো ভাষা ভুলতে চায় তাহলে 3 মাসে ভুলতে পারে, যদি না চায় তাহলে 30 বছরও ভুলবে না। কি আশ্চর্য, 17 বছর পর যখন তিনি আগন্তুক করলেন তখন মনমোহন মিত্র ঠিক সে কথাটাই বললেন, যদি ভুলতে চায় 3 মাসে ভুলতে পারে, না চাইলে ভুলবে না। তো আপাতত এই ভাবনা বীজগুলো এই ঘরের হাওয়ার মধ্যে মানে ঘুরে বেড়াক। আমাদের পরবর্তী বক্তা সেমন্তী ঘোষ, বিষয় পরাজিত ভূমি। শুভ অপরাহ্ন, সকলকে স্বাগত জানাই। আজকে আমার সাথে আছেন অধ্যাপক পবিত্র সরকার। আমার এভাবে বলতে অসুবিধা হচ্ছে কারণ আমি ওকে ছোটবেলা থেকে পবিত্র কাকু বলি, আর একদম জন্ম থেকেই চিনি। পবিত্র কাকুর সঙ্গে স্টেজ শেয়ার করা সেটা আমার কাছে একটা বিরাট ভয়ের ব্যাপার। আর শোভন, ধন্যবাদ আজকের সেশনটার জন্য। পবিত্র কাকু যখন বলছিলাম আমি তখন ভাবছিলাম যে পরাজিত ভাষা আর পরাজিত ভূমি দুটো আলোচনার বিষয় পবিত্র কাকু কত গল্প বলে বলতে পারলো, এবং তার মধ্যে একটা অনেক পরাজয়ের মধ্যে একটা আশার একটা একটা যেন একটা আলো থেকে গেল। পবিত্র কাকুর নিজের ভাষাতেই যে ভাষা হারে না, মানুষই হারে। কিন্তু আমি যখন পরাজিত ভূমির কথা বলবো সম্ভবত আমি সেই আশার আলোটা রাখতে পারবো না, কারণ আমাদের ভূমি যেভাবে হেরে গেছে সেটা বেশ একটা, তার মধ্যে একটা চূড়ান্ততা আছে, তার মধ্যে খুব একটা যে আশার আলো আর দেখি তা নয়। সেজন্য আমার ভয় করছে যে পবিত্র কাকুর বলার পর আমার বলাটা একটু গম্ভীর এবং একটু কিরকম দুঃখী মতো শোনাবে, কিন্তু আমার খুব একটা কিছু করারও নেই এতে। আমাকে অনুমতি দাও, একটা ছোট্ট কথা বলি। সেটা হচ্ছে যে যিনি যার হাতে মাইক আছে তিনি যদিও সম্পাদক পেশায়, সাংবাদিক পেশায় ওই অর্থে বলতে গেলে, কিন্তু তার একাডেমিক ট্রেনিং হচ্ছে ইতিহাসে। ফলে আমার অনুরোধ থাকবে যদি তুমি বিষয়টা, আমি তুমি করেই বলছি কারণ আমি সেমন্তী দি বলি অ্যাকচুয়ালি, ফলে আমার পক্ষে খুব শক্ত আপনি আপনি বলা। তো সেমন্তী দি যদি এটাকে একটু একটা ঐতিহাসিক প্রেক্ষিতে দেখে এই পরাজিত ভূমির ব্যাপারটাকে। সেটা ছাড়া কোনো উপায় নেই, কারণ পরাজিত ভূমি কথাটা বললে আমাদের কি মনে হয়? মনে হয় 47 সাল, যখন আমাদের এই বাংলা ভূমি দুটো খণ্ডে ভেঙে গেল। তো এটা মানে তার আগেও অনেক রকম কিছু হচ্ছিল, সেটা বলবো, কিন্তু এই যে ভাঙাটা সেটার মধ্যে এমন একটা চূড়ান্ততা আছে যে এটাকে আমরা আর কোনোদিনই কাটিয়ে উঠতে পারবো বা পেরিয়ে উঠতে পারবো বলে তো মনে হয় না। এখানে অবশ্য একটা কথা বলা দরকার যে এখানে বাংলার একটা যে ভীষণ বিশিষ্টতা আছে তা নয়, অনেক দেশ অনেক অঞ্চলই ভেঙে গেছে এরকমভাবে, বিশেষ করে বিংশ শতকের মাঝামাঝি যে সময়টা বাংলা ভেঙেছিল শেষ 47-এ, তখন এটা মনে রাখতে হবে যে তখন কিন্তু অনেক দেশ অনেক অঞ্চল ভাঙছিল এই জন্য যে উপনিবেশের যুগ শেষ হয়ে যাচ্ছিল, সাম্রাজ্যবাদী শক্তিগুলো তারা নিজেরা সরে যাওয়া মনস্থ করেছিল, এবং সেই কারণে অনেক অঞ্চল ভেঙে দিয়ে তারা চলে যায় আফ্রিকায়, এশিয়ায়, এমনকি ইউরোপে। যদি আমরা আয়ারল্যান্ডের কথা ভাবি, একটু অন্য প্রেক্ষিতে কিন্তু জার্মানির কথাও ভাবতে পারি। তো অনেক অঞ্চলই ভেঙেছে এভাবে, কিন্তু তার মধ্যে বাংলার কতগুলো বিশিষ্টতা আছে। প্রথম বিশিষ্টতা বলে আমার মনে হয় যে বাংলার ভাঙাটা না চলতে থেকেছে, একবারে ভেঙে যায়নি, এটা একটা চলমান বহমান প্রতিদিনের ভাঙন। ইতিহাস চর্চা করি তাই ইতিহাসের একটা কথা এখানে বলছি, এটাকে ইতিহাসে একটা নাম দেওয়া হয়েছে লং পার্টিশন, এবং এই লং পার্টিশনটা কিন্তু সমস্ত পৃথিবীর মধ্যেই একটা খুব বিশিষ্ট ঘটনা, যেটা এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতের এই অংশে ঘটেছে। এটার মানেটা কি? মানেটা হচ্ছে সীমান্ত এমনভাবে খোলা থেকে গেল অথচ বন্ধ থেকে গেল যে সমানেই পারাপার চলেছে, চলাচল চলেছে, ওই দিকে নয় কিন্তু পাঞ্জাবের দিকে নয়, এটা শুধু বাংলার দিকে, এবং আসাম, পাঞ্জাব, আসাম, বাংলা এবং ত্রিপুরা মিলে আর কি যে ভূখণ্ড, সেখানে এমনভাবে চলাচলটা চলতে থেকেছে গোপনে, প্রচ্ছন্নে, যেন সব ঠিক আছে অথচ কিছু ঠিক নেই, কারণ এই মানুষগুলো বুঝতেও পারেনি যে তারা কোন দেশের, কোথায়, কিভাবে যাবে। তারা প্রত্যেকে একটা একটা কি বলবো, একটা স্টেট অফ কনফিউশনের মধ্যে দিয়ে চলেছে গত 78টা বছর, এখনো চলছে, আরো কতদিন চলবে আমরা জানি না। তো এই যে
এইখানে একটা বাংলার বিশিষ্টতা আছে বলে মনে হয়। এর মধ্যে আমি একটা বইয়ের নাম বলে রাখি, যদি কারো উৎসাহ হয় আপনারা দেখতে পারেন। ভাজিরা ফাজিলা এবং ইয়াকুব আলী জমিদার বলে এই দুজন মানে অল্প বেশি স্কলার, তারা লং পার্টিশন বলে একটা বই লিখেছেন, এবং সেটা শুধু বাংলার ইতিহাসটা বোঝার জন্যই বেশ দরকারি বই বলে মনে হয়। আর একটা বিশেষত্ব হলো যে বাংলা আসলে তো একবার ভাঙেনি, দুইবার ভেঙেছে, অন্তত দুইবার ভেঙেছে। এবং এই যে দুইবার ভেঙেছে সেটার কি আশ্চর্য যে একইভাবে পূর্বে পশ্চিমে দুটোকে দুবার মানে একইভাবে ভাঙা হয়েছে, কিন্তু একইভাবে ভাঙা হলো তার পদ্ধতি, প্রক্রিয়া এবং অভিঘাত সেগুলো কিন্তু খুব আলাদা আলাদা ছিল। যেমন 1905 সালে ওটাকে আমরা সাধু ভাষায় কেন যেন বঙ্গভঙ্গ বলি, আর 1947কে বাংলা ভাগ বলি চলতি ভাষায়। তো যাই হোক, সেই বঙ্গভঙ্গের সময় ঘটনাটা একটু প্রশাসনিক ছিল, ওপর থেকে নেমে আসা, সত্যিই ওপর থেকে নেমে আসা। তখন তো নিচে কিছু হচ্ছিল না, ওটার জন্য তো সবাই, এটা একটা আকস্মিক বজ্রাঘাতের মতো ছিল। পরে যখন 1947-এর ভাঙাটা হলো, বাংলা ভাগ বা দেশ ভাগ, তখন এক অর্থে সেটা ওপর থেকে হলো ঠিকই, কিন্তু সেটা তার রূপটা, চেহারাটা, কোথা দিয়ে সীমান্ত যাবে সেই চেহারাটা আসলে কিন্তু সমাজের ভেতর থেকেই ভেঙে গেছিল তখন। এটা একটা বিরাট ঘটনা, ওই যে বললাম চূড়ান্ত একটা মুহূর্ত। এটা সেই চূড়ান্ততায় পৌঁছানোর একটা পদ্ধতি ছিল, একটা ইতিহাস ছিল। সেইটাকে মনে রেখে এই যে দ্বিতীয়, পার্থ চট্টোপাধ্যায় এটাকে সেকেন্ড পার্টিশন বলেছেন, দ্বিতীয় দেশভাগ, দ্বিতীয় বঙ্গভঙ্গ। তো এই যে প্রথম আর দ্বিতীয় বঙ্গভঙ্গ, এটার মধ্যে একটা ধারাবাহিকতা আছে। যেহেতু 1905-এর ভাগটা হয়েছিল প্রশাসনিক ওপর থেকে, সেজন্য সেটাকে জোড়াও গেছিল। 1911 সালে 6 বছর পর, 6.5 বছর পর, তখন এই বাংলাকে আবার জুড়ে দিলেন ব্রিটিশ রাজ। জুড়ে গেল, কিন্তু তার জন্য একটা দাম দিতে হলো। সেই দামটা কি? দামটা হচ্ছে যে ভারতের রাজধানী ছিল কলকাতা, কলকাতা থেকে রাজধানী সরিয়ে নেওয়া হলো দিল্লিতে। এই দুটো ঘটনা কিন্তু আসলে জড়িত, পরস্পর সংযুক্ত। এটা আমরা সাধারণত মনে রাখি না, কিন্তু অলমোস্ট আমি তোমাকে এটা দিচ্ছি, তার বদলে তোমার থেকে এটা নিয়ে নিলাম, এইভাবেই ঘটনাটা ঘটেছিল। তো 1911-কেও আমি সেই জন্য, তারপর আর কোনোদিনই বাংলা কিন্তু ভারতের ওই রকম প্রধান ভরকেন্দ্র হিসেবে, রাজনৈতিক বা এমনকি সাংস্কৃতিক ভরকেন্দ্র হিসেবে উঠে দাঁড়াতে পারেনি। আমার মতে সেজন্য 1911টাও পরাজিত ভূমির একটা বিশেষ মুহূর্ত। আমরা যদি মোমেন্টস অফ হিস্ট্রি হিসেবে দেখি, মোমেন্টস অফ ডিফিট হিসেবে দেখি, তাহলে 1905, 11 আর 47 এই তিনটেকে আমাদের আলাদা গুরুত্বেই দেখতে হবে। তো এই তিনটে মুহূর্ত রইল যদিও, কিন্তু এই তিনটে মুহূর্ত কিন্তু গাঁথা রইল আরও একটা বিরাট বড় পরাজয়ের আখ্যানের মধ্যে। অর্থাৎ 1911-কে মোহনবাগানের জয় দিয়ে মানে সামলানো যাবে না বলছো? না, একদম না। আসলে এই যে বড় আখ্যানটা, বড় পরাজয়ের আখ্যান, এটাই সবচেয়ে গুরুতর। কারণ সেই সময় কি হচ্ছিল, এটা মনে রাখতে হবে যে বাংলা তার আগে বিরাট হিন্দু সমাজ এবং বিরাটতর মুসলমান সমাজ, এই দুটোকে নিয়েই চলছিল 1905-এর আগে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখব যে 19 শতকে তেমন কোনো সংঘর্ষ হয়নি, মানে হয়নি তা নয়, কিন্তু সেগুলো খুবই স্থানিক, বিক্ষিপ্ত, ছোটোখাটো। ইনফ্যাক্ট ইতিহাসে গবেষককে যদি বলা হয় যে 19 শতকে কী কী হয়েছিল হিন্দু মুসলমান সংঘর্ষ, তার একটা তালিকা করো, ভীষণ কঠিন হয়ে যাবে, কারণ সেগুলো ঠিকভাবে নথিবদ্ধই নেই, কারণ এতই ছোট এবং ছোটোভাবেই সেগুলোকে মেটানো গিয়েছিল, এতটাই স্থানিক। এটা কিন্তু একদম পাল্টে গেল 20 শতকে এসে। এবং এইখানেই এই যে একটা বড় পরিবর্তন বাঙালি মানুষ জগতে ঢুকে গেল, তার থেকেই ভূমিভাগ হবে পরে, এইটা খুব বড় একটা ঘটনা। মানে সত্যি সত্যি ভারত মানে জাতীয়তাবাদের প্রসার শুরু হলো, তার একটা অপর হিসেবে সম্প্রদায়ের চেতনা শুরু হলো। মানে তখন মানুষ শুধু আর ভারতীয় বা বাঙালি বলে ভাবার সঙ্গে সঙ্গে আমি কি হিন্দু, আমি কি মুসলমান, এই কথাটাও ভাবতে শুরু করলো। এটা কিন্তু অবধারিতভাবে এলো। কবি বলেছিলেন যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন,
এটা কবির কল্পনা, কিন্তু আসলে কিন্তু প্রত্যেকে নিজেকেই জিজ্ঞেস করছিল যে আমি কি হিন্দু, আমি কি যথেষ্ট হিন্দু, আমি কি মুসলমান, আমি কি যথেষ্ট মুসলমান। সুতরাং এই যে জাতীয়তাবাদের সঙ্গে যে সত্তার প্রশ্নটা, সত্তা পরিচয় প্রশ্নটা, তার সাথে কিন্তু এটা গাঁথা একদম। এবারে এই যে জিনিসটা শুরু হলো, হিন্দুরা আরও বেশি করে হিন্দু হয়ে উঠতে লাগলেন, মুসলমানরা আরও বেশি করে মুসলমান হয়ে উঠতে লাগলেন, যদিও তারা চিরকালই হিন্দু মুসলমান ছিলেন। এইটা না খুব একটা ভয়ঙ্কর একটা ঘটনা, যেটাকে আমাদের ঠিকভাবে বুঝতে হবে। আমার মনে হয় দুটো তিনটে কথা এখানে বলি, যেটা হচ্ছে যে এই যে জাতি বিষয়টা, সেই বিষয়টাই তো ভারতে আগে ছিল না। যেমন রবীন্দ্রনাথ বলেছেন নেশন কি, আমি নেশনের কোনো উনি জুৎসই প্রতিশব্দই পাননি, তাই বলেছেন যে নেশন, ন্যাশনালিজম আমরা এভাবেই বাংলায় ব্যবহার করব, কারণ এর কোনো প্রতিশব্দ নেই। প্রতিশব্দ তো নেই, কিন্তু ঠিক জায়গাটাই রবীন্দ্রনাথ জোর দিয়েছিলেন যে তাহলে নেশন কি, নেশন একটা মানস প্রক্রিয়া, মনের মধ্যে সেই জিনিসটা আছে, বাইরে কোথাও নেই তার অস্তিত্ব। এই যে মানস প্রক্রিয়া, আসলে এইটাই আমাদের দেশে ছিল না আগে, এটা কিন্তু পশ্চিমের সভ্যতা থেকে এলো। এটা তো আমরা অনেক আলোচনা করেছি, আমরা মোটামুটি জানি। আর একটা জিনিস আমরা সাধারণত খেয়াল রাখি না, সেটা হচ্ছে আর একটা জিনিস পশ্চিম থেকে একই সঙ্গে এলো, সেটা রাষ্ট্র, স্টেট। স্টেটও কিন্তু আমাদের ভারতের ইতিহাসে বা সভ্যতায় সেরকমভাবে ছিল না। কি ছিল? সাম্রাজ্য। সাম্রাজ্য আর রাষ্ট্রের মধ্যে একটা বিরাট তফাৎ আছে। অর্থাৎ এটা একটা আধুনিকতার একটা আখ্যান এবং পশ্চিমী আধুনিকতা, সেটা যখন আমাদের উপনিবেশের মতো মানে ভারতীয় উপনিবেশে এসে পড়ছে, তার যে অভিঘাত ঘটছে, তার জন্য জাতি, এখন আর জাতি এলো, রাষ্ট্র এলো, এবং এলো জাতি রাষ্ট্র। অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে একটা জাতিই থাকতে পারে, এই রকম একটা ধারণা। কোথায় ছিল এই ধারণাটা? ছিল না তো। এইবারে এটার সঙ্গে এই জাতিরাষ্ট্রকে কাজ করতে হবে, তার সাথে সঙ্গে সঙ্গে এলো তার নানা রকম ক্রিয়াকলাপের নানা রকম উপকরণ, যেমন সেন্সাস, জনগণনা, যেমন বিভিন্ন রকম রাষ্ট্রিক বন্দোবস্তে যে মানুষ অংশগ্রহণ করবে, তার জন্য একটা 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 পরিচিতি, একটা প্রত্যেকের একটা পরিচিতি। এখনকার আধার কার্ডের কথা মনে পড়তে পারে অনেকে, কিন্তু সেরকম না হলেও আসলে কিন্তু এত বড়ই একটা চেঞ্জ তখন এসেছিল। এবং এর সঙ্গে সঙ্গে মানুষ নিজের কথা যেভাবে ভাববে, মানে নিজের সত্তা পরিচয়টা যেভাবে ভাববে, সেটা খুব ভেতর থেকে গভীরভাবে চেঞ্জ করে যেতে লাগলো। এই সমস্ত গল্প আমরা মোটামুটি জানি, মানে আমি একটু প্রেক্ষিতটা শুধু বলতে চাইলাম। তো এটার মধ্য দিয়ে আমি এবারে আবার একটু বঙ্গভঙ্গের কথায় ফিরে আসি, কারণ এই রকম একটা প্রেক্ষিতে যখন 1905-এর ঘটনাটা ঘটছে প্রশাসনিক কারণে, যদিও আসল কারণটা উপনিবেশী কর্তাদের লেখাপত্রের মধ্যে লুকোনো আছে, সেটা হচ্ছে যে এই হটবেড অফ বেঙ্গলি সেন্টিমেন্ট, এইটাকে ভাঙাটা খুব দরকার হয়েছিল তখন ব্রিটিশদের, কারণ তারা দেখছেন এই জাতীয়তা অমুক তমুক ইত্যাদি বড় বড় কথা বাঙালি সেন্টিমেন্ট থেকে, মানে বাঙালি সমাজ থেকে উঠে আসছে। সো বাঙালি সেন্টিমেন্টটাকে একটুখানি আঘাত করা দরকার, তার জন্য হিন্দু মুসলমানটা বেশ একটা প্রয়োজনীয় অস্ত্র, হিন্দু মুসলমান ভেদাভেদটা। সুতরাং এমন করে ওরা ভাঙলেন যাতে পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে যে প্রদেশটা তৈরি হলো, সেখানে মুসলমানদের একটা গুরুত্ব দেওয়া হলো, এবং এইদিকে পশ্চিমে হিন্দুদের। এবার 1911-তে যখন বঙ্গভঙ্গ রদ হলো, তখন স্বদেশী আন্দোলন যারা করছিলেন তাদের কাছে এটা একটা বিরাট জয়, কিন্তু বাঙালি মুসলমান সমাজ, তাদের কাছে অনেকের কাছেই এটার মধ্যে একটা অসন্তোষের কাঁটা বিঁধে রইল। কেন? তার কারণটা হলো এটা শুধু যে জাতীয়তাবাদ ভীষণ হিন্দু, আমরা এগুলো জানি সবাই, আমি আর এর মধ্যে যাচ্ছি না, একটা হিন্দু পথে এগোচ্ছিল, সেটাই শুধু একমাত্র কারণ নয়। কারণটা হচ্ছে যে এই যে রাজনৈতিক এবং একটা সাংস্কৃতিক আধিপত্য ছিল বাঙালি হিন্দু ভদ্রলোকের, সেখানে এরা তো অনেক পিছিয়ে ছিলেন। এবারে এই 5-6 বছরের মধ্যে তাদের মনে হয়েছিল তারা একটা আলাদা সুযোগ সুবিধা পাওয়ার একটা জায়গায় হয়তো আসছেন। এবারে সেজন্য বাঙালি মুসলমান যারা একটু এগিয়ে আছেন পড়াশোনায়, শিক্ষা দীক্ষায় বা সমাজ পরিচয়ে, তাদের কাছে এটা একটা খুব বড় সুযোগ ছিল। ফলে 1911-তে আসলে তারা খুবই মানে দুঃখ পেলেন। দুঃখ পেয়ে এই এলিটের একটা অংশ কিসের ওপর ভর দিলেন? ইতিমধ্যে আরও একটা জিনিস ব্রিটিশ কর্তারা করে ফেলেছেন, সেটা হচ্ছে যাকে আমরা ইংরেজিতে বলি সেপারেট ইলেক্টোরেট, পৃথক নির্বাচনী ব্যবস্থা। এটা 1909 চালু হয়ে গেছে। এবারে এইটা ওদের কাছে মনে হতে লাগলো যেটা আমাদের একটা
একটা বিকল্প পথ হতে পারে আমাদের নিজেদের গুরুত্ব তৈরি করবার। এই পথটা ধরে ধরেই তারপরে শুরু হলো ঘাত প্রতিঘাত সংঘাত, এবং আমরা জানি যে তারপরের ইতিহাসের মধ্যে আমি আর যাচ্ছি না। কিন্তু এখানে একটা অন্য কথা বলি, সেটা হলো যে এটা তো বললাম সংঘাতের গল্পটা, কিন্তু তার পাশে আর একটা গল্প সঙ্গে সঙ্গে তৈরি হয়ে আসছে, কারণ তখনকার যে মানুষরা তারা তো দেখতে পাচ্ছেন বিপদটা। রবীন্দ্রনাথের কথা আবার, যে স্বদেশী আন্দোলন শুরু হয়েছে নিজের হাতে শুরু করেছেন উনি, করে তারপর পিছিয়ে গেছেন, কারণ উনি দেখতে পাচ্ছেন যে সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে, কি বিপদ হচ্ছে। প্রথমত তো মহানগরের বাইরে কেউ তেমন যোগ দিচ্ছে না, দ্বিতীয়ত মুসলমান সমাজ পিছিয়ে আছে তার থেকে। কেন পিছিয়ে আছে মানে তাতে অংশগ্রহণ করছে না, তার একটা কারণ নিশ্চয়ই যে হিন্দু ধর্মকে কেন্দ্র করে জাতীয়তার কার্যক্রম চলছে। আর একটা কারণ উনি বুঝতে পারছেন যে মুসলমান সমাজের যে অর্থনৈতিক স্বার্থ, সামাজিক কি বলবো ইচ্ছা পূরণের জায়গা, সেইখানে কোথাও একটা আঘাত লাগছে এবং কোথাও সেইখানে পৌঁছানো যাচ্ছে না। ফলে আমরা মোটামুটি এগুলো জানি যে রবীন্দ্রনাথ তখন শুধু নিজে বেরিয়ে আসছেন না, বা নতুন করে ভাবনা চিন্তা করছেন। গোড়া, ঘরে বাইরে, এই সমস্ত উপন্যাস থেকে শুরু করে কালান্তরে, প্রবন্ধে বারবার এই কথা বলছেন যে কিভাবে রাজনৈতিক পথটা তৈরি করবার আগে কিভাবে সামাজিক যোগাযোগগুলো তৈরি করতে হবে। এবং নিজে পল্লী প্রকৃতি বইটার কথা এটা আমার ভীষণ নিজের প্রিয় বই, কারণ আমার মনে হয় এখানে রবীন্দ্রনাথ নিজে হাতে কলমে দেখিয়ে দিয়ে গেছেন আর কি, যে কিভাবে এই পথটা তৈরি করা যায়। ওনার যেটুকু সাধ্য আর কি, সেইটুকুর মধ্যে উনি সেটা নিজে করেছেন। একা রবীন্দ্রনাথ নন। আমরা রবীন্দ্রনাথের কথা অনেক বেশি শুনি এই প্রসঙ্গে, কিন্তু আমার এটা বলতেই হবে এখানে যে আরও অনেক মানুষ, বিশেষ করে রাজনৈতিক নেতাদের মধ্যে বেশ কেউ কেউ তখন কিন্তু এই বিপদটা দেখছিলেন, এবং এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বাঙালি ভূমির একটা আলাদা গুরুত্ব আছে, যে এই যে বাঙালি হিন্দু বাঙালি মুসলমান আলাদা হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের একটা কমন ফ্যাক্টর হিসেবে বাঙালি একটা ভূমি দিকে জোর দিতে হবে তৈরি। এই কথাটা খুব বেশি করে বলছিলেন। কতদিন আগে বলছিলেন, 1920-র দশকে, ঠিক 100 বছরেরও বেশি আগে বলছিলেন বিপিনচন্দ্র পাল, বলছিলেন চিত্তরঞ্জন দাস। একটা মজার ব্যাপার হলো, পবিত্র কাকুকে আর কি বলবো কাকুর সামনে, কিন্তু রবীন্দ্রনাথ, বিপিনচন্দ্র পাল নিজেদের মধ্যে কোনো বন্ধুত্বার সম্পর্ক ছিল না। বিপিনচন্দ্র, চিত্তরঞ্জন, তাদের মধ্যেও বন্ধুতা ছিল না। রবীন্দ্রনাথ চিত্তরঞ্জনের মধ্যেও ছিল না। এরা তার মানে কতগুলো পথ আলাদা আলাদাভাবে তৈরি হচ্ছে, কিন্তু আসলে এরা সবাই একরকম কথা বলছেন। আমি বলো। তুমি এত সুন্দর বলছো তোমাকে, কিন্তু আমার তো অপ্রিয় কাজটা হচ্ছে আর 4 মিনিট বাকি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি গুটিয়ে নিই। এটা বলতেই হবে 4 মিনিটের মধ্যেই, যে বাঙালি মুসলমানদের মধ্যেও কিন্তু এই ভাবনাটা তৈরি হচ্ছিল। মানে তারা যদিও বাঙালি মুসলমান সত্তা ওপর জোর দিচ্ছেন, কিন্তু বাঙালিত্বের ওপর তারা খুব জোর দিচ্ছেন। এই কথাটা আজকে আমাদের ভুলে গেলে চলবে না, যে ফজলুল হক, আবুল হাশিম, এমনকি কোট আনকোট খুবই কুখ্যাত হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এরা কিন্তু সবাই একটা বাঙালি সংস্কৃতি, বাঙালি ভূমিকে বাঙালি মুসলমানের আধার হিসেবে দেখছিলেন। সুতরাং তাদের আসলে লড়াইটা ভীষণ কঠিন হয়ে গেছিল। একে তো বাঙালি সমাজে, হিন্দু সমাজের কাছে তাদের বাঙালি মুসলমান হিসেবে একটা মর্যাদা অর্জন করতে হবে, আবার প্যান ইন্ডিয়ান ইসলামিক যে ভাবনা, তার থেকে ওদের নিজেদের আলাদা করে নিজেদের বাঙালি সত্তাটাকে আলাদাভাবে মর্যাদা দিতে হবে। সুতরাং এটা একটা অদ্ভুত কঠিন লড়াই। এবং সেখানে ওই পবিত্র কাকু একটু আগে বলছিল যে ভাষার সাথে ভূমির যে সম্পর্ক, মানে আমরা এটা দেখবো যে কতবার এরা মানে পাকিস্তান আন্দোলনের মধ্যেও এমনকি বারবার বলেছেন যে মুসলমানই বাংলা ভাষার কথা, যে বাঙালি হিন্দুর কাছে মুসলমানই বাংলা ভাষার স্বীকৃতি চাওয়া। আবার উল্টো দিকে যারা একটা বড় পাকিস্তানের কথা ভাবছেন, তাদের কাছে একটা শব্দ আমি ব্যবহার করি, আমার খুব প্রিয় শব্দ, তমদ্দুনি আজাদি। তমদ্দুনি আজাদি হচ্ছে কালচারাল ফ্রিডম, যে আমাদের ওই বড় ইসলামিক সত্তাটার মধ্যে আমাদের একটা সাংস্কৃতিক জায়গা দিতে হবে, আমাদের নিজেদের সংস্কৃতি, নিজেদের ভাষা, সেই জায়গাটা দিতে হবে। এর ফলাফল তো আমরা দেখতেই পেলাম
এর ফলাফল হচ্ছে 1971। 1971 আর একটা বাংলা ভূমি তৈরি হলো, যদিও 47-এর চূড়ান্ততা তাতে ঘোচেনি। যেভাবে মানে ওই যে দুভাগে ভাগ হয়ে গেল, সেটা আর কখনোই 71ও সেটাকে মিলাতে পারেনি, সে তো আমরা আজকেও দেখতে পাচ্ছি। কিন্তু এরপর থেকে বাঙালি ভূমির ইতিহাস দুটো ভিন্ন ধারাতেই বইতে শুরু করলো। আমি জানি না, হয়তো আগামী ভবিষ্যতেও তাই বইবে। তাহলে কি পড়ে রইল আমাদের হাতে? আমাদের হাতে পড়ে রইল সেই একটা পুরনো বাঙালি যৌথ মানে একতার একটা সংস্কৃতির একটা স্মৃতি। অনেক রকম গল্প, কবিতা, উপন্যাস, স্মৃতিকথা, এইসবের মধ্যে আমি এইভাবে ব্যাপারটাকে বলবো যে বাঙালি ভূমির একটা এলিজি, একটা প্রয়াণ লেখো যেন সেটা রচনা হতে লাগলো। এবং এখনও সেইভাবেই আমরা বহু যুগের ওপার থেকে একটা ভেসে আসা, শোভন বলছিল যে নববর্ষের সময় আমরা সেটাকে উদযাপন করি, কিন্তু আমরা সেটাকে আঁকড়ে ধরে থাকতে চাই। জানি যে ভূমি পরাজিত, আর কিছু করার নেই, কিন্তু তবু সেই ভূমির সত্তাটাকে একটু আঁকড়ে রাখতে চাই। আর 1 মিনিট সময় আছে কি? অ্যাবসলিউটলি। তাহলে আমি একটা কথা দিয়ে শেষ করতে চাই, কারণ হ্যাঁ, একটা কথা দিয়ে শেষ করতে চাই, কারণ আমার এটা খুব ইন্টারেস্টিং লাগে যে ভূমি যেমন হারিয়ে গেল, ভূমি বলতে পারে যে মানুষ আমাকে হারিয়ে দিল, মানুষও বোধহয় খুব অভিমান করলো ভূমির ওপর, যে মানুষ যে একা হয়ে গেল, এই যে এলিয়েনেশন, এই যে আলাদা হয়ে যাওয়া, একটা অসম্ভব অভিমান আমার মনে হয় বাঙালি জাতির মধ্যে এখন আমরা টের পাই। আমি একটা ছোট্ট কবিতার একটা অংশ, এটা লেখা হয়েছিল দেশভাগের 10 বছর পর, 10 বছর না 9 বছর পর। একজন তরুণ কবি, তখন 24 বছর বয়স, তার একটা ছোট্ট স্তবক আমি পড়ে শেষ করি, কারণ এই অভিমানটা আমার মনে হয় এই পরাজিত ভূমির প্রতি অভিমানটা এখানে ভীষণ ভালো করে ধরা পড়েছে। শঙ্খ ঘোষের এই কবিতার নাম হচ্ছে স্বদেশ স্বদেশ করিস কারে। শেষ স্তবক, অনেকগুলো স্তবক আছে, আমি শেষ স্তবকটা পড়ছি। তুমি দেশ, তুমি অপাপ বিদ্ধ স্বর্গাদপি বড়, জন্মদিন মৃত্যুদিন জীবনের প্রতিদিন, বুকে বড়া ভয় হাত তোলে দীর্ঘকায় শ্যাম ছায়া তরু, সেই তুমি বিষাদের স্মৃতি নিয়ে সুখী মানচিত্র রেখা। তুমি দেশ নও, মাটি নও তুমি। এই যে মাটি নও তুমি, এই হচ্ছে আমাদের পরাজিত ভূমির প্রতি অভিমান। নমস্কার। আমি খানিকটা ছিনিয়ে নিচ্ছি, খানিকটা সময় ছিনতাই করে নিচ্ছি এইটা বলবার জন্যে। সেমন্তি খুব সুন্দর করে ধর্ম, ভূমি, ভাষা, এই এই চলমানতা, পরিবর্তনশীলতা থেকে আস্তে আস্তে কিভাবে আমাদের দেশ এবং ভাষা বিচ্ছিন্ন হচ্ছে, এর একটা প্রাচীন ইতিহাস আমি একটু ছুঁয়ে যাব। প্রাচীন ইতিহাসটা হচ্ছে যে ধরো মুসলমানরা যখন বাংলায় এলেন, এবং বাংলা ভাষা তো বেশিরভাগ মুসলমান তো বাঙালি ছিলেন, সাধারণ মানুষ, তারা মুসলমান হয়েছিলেন, তাদের ভাষা বাংলা। আবার কিছু এসছিলেন অন্য জায়গা থেকে, তাদের বলা হতো আশরাফ, আর এদের বলা হতো ইতর জাতীয়, আতরাফ বলা হতো। তো তখন ধর্মের একটা দ্বিধা ছিল, বাংলা ভাষা ব্যবহার করবে কি করবে না। এবং তাতে এরকম বলা হতো যে একজন লিখছেন কবি যে বাংলায় লিখবো, এটা তো হিন্দুয়ানি অক্ষর, হিন্দুয়ানি ভাষা দেখি মনেতে ডরাই, রচিলে বাঙালি ভাষে কোপে কি গোসাই, ঈশ্বর কি রাগ করবেন বাংলা ভাষায়, বাংলা অক্ষরে লেখা চলবে না। এবং এই করতে করতে অজস্র তর্ক চলছে। শেষে 15 শতাব্দীতে আব্দুল হাকিম বলে একজন কবি, তোমরা অনেকেই জানেন সেটা, যে জন বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেজন কাহার জন্ম নির্ণয় না জানি। জন্ম তুলে কথা বলছেন যে বাংলায় থেকে যারা বাংলাকে হিংসা করে, কার জন্ম কোথায়। এবং বলছেন দেশি ভাষা গীত যার মনে না জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে না যায়। ফলে মুসলমান একজন কবি আবার একটা চূড়ান্ত রায় দিয়ে দিলেন, তখন একটু বাংলা ভাষার জয় হলো।
ধর্মের সংস্কারের পেছনে। এটা কিন্তু হিন্দুদের মধ্যেও ছিল। হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতেরা আগে বাংলা ভাষায় লিখতে বাধা দিতেন। রামায়ণ, মহাভারত, ভাগবত বাংলায় অনুবাদ করা চলবে না, অনুবাদ করলে একাদশ সহস্রাণি বর্ষাণি রৌরব নরকে স্থিতা, 11,000 বছর রৌরব নরকে তোমাকে পৌঁছতে হবে। তখন একজন কবি, বাংলা সাহিত্যের ইতিহাস যারা পড়েছে, মালাধর বসু, বললেন যে আর লোকের মুক্তি হবে কি করে? কৃষ্ণ কথা যদি নিজের ভাষায় না শোনে তাহলে লোকের মুক্তি হবে কি করে? তাই ভাগবত অর্থযত পয়ারে বান্ধিয়া লোক নিস্তারিতে কই পাঞ্চালি রচিয়া, লোকের ত্রাণ হবে কৃষ্ণের কথা। এবং আমার ধারণা বাংলা সাহিত্যের ইতিহাসের লেখকরা লেখেননি এই যে কবিরা কেন বইটা লিখছি বলতে বলতে দেবী স্বপ্নে দেখা দিয়েছেন, এটা ওই বামুনদের আপত্তি কাটাবার জন্য। আমাকে দেবী স্বপ্নে দেখা দিয়েছেন, সেটাকে চ্যালেঞ্জ কে করবে? কে বলবে যে না তোমাকে স্বপ্নে দেখা দেননি? ফলে আবার কেউ বলেছে রাজা বললেন, রাজা বললেও বামুনরা খুব একটা করতে পারবে না। তো এই করতে করতে তারপরে হচ্ছে দেশ ভাগের ব্যাপারটা বলল, এবং আমরা দুজনেই তার শিকার। দেশ ভাগের বাবা এবং ঠাকুর দাদু তারা সব চলে এসেছিলেন, আমরাও চলে এসেছিলাম একটা দেশ ছেড়ে। আমাদের ভূমি পরাজিত হয়েছিল, আমরা চলে এসেছিলাম। আরেকটা ভূমির ব্যাপার আমি বলে শেষ করব, সেটা হলো আমরা দুজনেই আমাদের ভাষা ভূমি ছেড়ে অন্য জায়গায় গিয়েছিলাম লেখাপড়া করতে। বড়লোকের দেশ, এবং সেই বড়লোকের দেশে কিন্তু দুজনেই থেকে যেতে পারতাম স্যার, বড়লোকের দেশে। কারণ আমার একটি সন্তান হয়েছিল, কাজে আমার পিতৃ পরিচয়ে আমি সেখানে নাগরিক হতে পারতাম। ও থেকে যেতে পারত, চমৎকার গবেষণা করেছে বিদেশে। কিন্তু আমরা দুজনেই চলে এলাম, আমাদের ভূমিতে আমাদের ভাষায় কথা কাজ করব বলে। এটা গর্ব করে বলছি না, আমাদের এই হেরোর দলে আমরা যোগ দেব বলে এলাম। তো ঠিক আছে, হেরেছি এই কর্ণের মতো। সেই যে পক্ষের পরাজয় সে পক্ষতে জিতে তবে করোনা আহ্বান। ঠিক আছে, আমরা এই হেরোর দল থেকে তোমাদের সামনে দুটো কথা বলবার সুযোগ পেয়েছি। তোমরা সবাই ভালো থাকো, আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার। এরপরে আর কিছু বলার নেই, শেষ হয়েই গেছে। আমাদের গলায় হার মানা হার আছে, এবং এটা আমাদের গলায় আমার ধারণা, আমাদের আশা হয়তো থেকেও যাবে। ধন্যবাদ এবং নমস্কার।